বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরায় জামায়াতের ক্ষমতায় আসার ভিত্তিপ্রস্তর ও রূপরেখা। গতকাল মঙ্গলবার আল জাজিরায় বাংলাদেশকে নিয়ে একটি নিউজ লেখা হয়েছে অনলাইন ভার্সনে। নিউজটি লিখেছেন মাসুম বিল্লাহ, এক তরুণ রাজনৈতিক সংবাদ বিশ্লেষক। সেখানে জামায়াতের ক্ষমতায় আসার যে ভিত্তিপ্রস্তর দেখানো হয়েছে সেই আলোকে তিনি রূপরেখা দিয়েছেন। এটা আপনারা জানলে চমৎকৃত হবেন, ব্যতিক্রম স্বাদ পাবেন। ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ, আব্দুর রাজ্জাক উইল সাবস্ক্রাইব হিজ ভোট ফর ন্যাশনাল ইলেকশন। এভাবে শুরু করছে নিউজটি মাসুম বিল্লাহ। মানে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি জীবনের প্রথমবারের মতো তিনি ভোট দিবেন। পেশায় ব্যাংকার। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কাকে ভোট দিবেন। তিনি কোনো পার্টির নাম বলেননি। তিনি বলেছেন আমরা অতীতে অনেক পার্টিকে দেখেছি, আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, অনেক রকম কথা শুনেছি। প্রতিশ্রুতির সাথে তাদের কমিটমেন্ট রক্ষার ডেবিট ক্রেডিট লাভ লস আমরা বিশ্লেষণ করেছি। সেই আলোকে আমি ফেয়ার পজিশন থাকলে অন্য কোনো নতুন একটি দলকে আমার ভোট দিতে চাই। এটি আমার প্রথম ভোট। আমি আবার দাদা পিতামাতার মতো প্রতারিত হতে চাই না। গল্পটা বুঝতে পারছেন? আমি একটু ট্রান্সলেট করেছি, আপনাদেরকে বাংলায় শোনাই। বাংলাদেশের ফরিদপুর জেলার ৪৫ বছর বয়সী ব্যাংকার আব্দুর রাজ্জাক তার জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি কোন রাজনৈতিক দলকে ভোট দিবেন এ কথা জিজ্ঞেস করাতে সরাসরি না বলে তিনি বলেন অতীতে আমরা আমাদের পূর্বপুরুষরা অনেক দলকেই ভোট দিয়েছি, তারা আমাদেরকে নানান রকম প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তাদের প্রতিশ্রুতির সাথে ডেবিট ক্রেডিটের ব্যালেন্স খুব একটা, ব্যাংকে চাকরি করে তো এই কারণে ডেবিট ক্রেডিটের কথা বলছে, মিলে না। অর্থাৎ তাদের প্রতিশ্রুতির সাথে প্রতিশ্রুতি রক্ষার কোনো মিল নেই। এই কারণে তিনি নতুন কোনো প্রার্থীকে ভোট দিবেন যাদেরকে তিনি পিতা মাতাকে ভোট দিতে দেখেছেন তাদেরকে নয়। তার শহরে জামায়াত ইসলামী কেমন শক্তিশালী এই প্রশ্ন করার পর তিনি বলেন, হ্যাঁ, দাঁড়িপাল্লা প্রতীকের জন্য এখানে প্রচারণা চলছে। রাজ্জাক বলেন, আমি তাদের প্রচারণার স্টাইল দেখেছি। তারা মানুষকে অতীতের রাজনীতিক লোকদের মতো প্রতিশ্রুতি দেয় না, তারা কেবল শান্তি, সুখ, মিল, মহব্বতের কথা বলে। যাদের সাথে তিনি দেখা করেছেন তারা জামায়াতের পক্ষের লোক, একতাবদ্ধভাবে ভোট দিয়েছেন, ভোট চেয়েছেন। অতীতে এমন দেখেছি, অনেক উৎসব করেছি, 5 বছর পর পর আমরা ভোটের উৎসব করেছি, কিন্তু ভোটের পরে পুরো 5 বছর যাবৎ আমাদের উপরে চলে ওই উৎসবের প্রতিদানের এক অর্থনৈতিক এবং সামাজিক অত্যাচার। কি মারাত্মক কথা বলছে, খেয়াল করছেন? একদম রুট লেভেলের কথা তুলে আনছে মাসুম বিল্লাহ। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন একটি বিদ্রোহের মাধ্যমে শেখ হাসিনার বিদায় ঘটে। তার কথা ভাবার এখন আর আমাদের সময় নেই। নোবেল বিজয়ী বিশ্বনেতা বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের উপরে আমরা আস্থা ও ভরসা রাখি। তিনি এই পৃথিবীর অর্থ এবং শান্তির এক দিকপাল। আস্থার লেভেল বুঝছেন? এটা আল জাজিরার কথা ভাই। নির্বাচনকে এগিয়ে থাকা অথবা নির্বাচন পিছিয়ে দেওয়ার যে সম্ভাবনার কথা বাংলাদেশের গণমাধ্যমে বলা হচ্ছে, এ ব্যাপারে আপনি কি বলেন? তখন আব্দুর রাজ্জাক বলে, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আসলে সংবাদ মাধ্যম নয়, এগুলো হলো গণ অপমাধ্যম, অর্থাৎ গণবিরোধী মাধ্যম হিসাবে চিহ্নিত করেছে আব্দুর রাজ্জাক। প্রতিযোগিতায় পরিণত করা হয়েছে 2024 সালের বিদ্রোহের ছাত্র নেতাদের
এই মিডিয়াগুলো কখনোই ছাত্রদের পক্ষে অবস্থান নিতে দেখা যায়নি। নির্বাচনের সময় এখন চলছে, এখনও না, এমনকি যখন শেখ হাসিনা ছাত্রদের উপরে গণহত্যা চালাচ্ছে তখনও তারা গণহত্যার পক্ষে বয়ান তৈরি করেছে। ব্যাপারটা খুবই মারাত্মক। তিনি একজন ব্যাংকার, দেখেন কিভাবে কথা বলছেন। তিনি আরো বলেন, আপনি কতটা, আমি নিজ থেকে এবার অনেক বড় রিপোর্ট কিন্তু, তাকে আরো জিজ্ঞেস করা হয়, আপনি আপনার মনোভাবের কথা বলেছেন জামায়াতকে আপনি দিবেন, কিন্তু আপনি দিলেই তো হবে না, 13 কোটির উপরে ভোটার, প্রায় 14 কোটির নিচে, এই পরিমাণ বিশাল ভোটের কি পরিমাণ মানুষ জামায়াতকে ভোট দিবে বলে আপনি মনে করেন? তিনি বলেন, ব্যাংকে, আমার আড্ডায়, মধ্যবিত্তদের হাঁটা চলায়, পাবলিক বাসে আমি যত আলোচনা শুনেছি, এর বাইরে, আমার ধারণার বাইরে আমি কথা শুনিনি। আমার সাথে সবার মিল আছে, আমি সবার দ্বারা প্রভাবিত, সবাই আমার দ্বারা প্রভাবিত, আমরা সবাই জামায়াতের প্রচারণা শৃঙ্খলা দ্বারা প্রভাবিত। নিউজটা কেমন একপেশে মনে হচ্ছে না? কিন্তু একপেশেটাই বাস্তবতা। আপনি যদি বলেন, আপনাকে যদি কেউ প্রশ্ন করে জামায়াতের আমির ডাক্তার শফিক কেমন, আপনি কি বলবেন? দাঁড়িয়ে আছে, টুপি আছে, সাদা পাঞ্জাবি পরে, মাঝে মাঝে কোটি পরে, বেল্টওয়ালা জুতা পরে। এই কথাগুলো একচেটিয়া, তাই না? কিন্তু এই কথাগুলো কি মিথ্যা? এই কথাগুলো তো সত্য। আপনাকে যদি কেউ তারেক রহমানের ব্যাপারে জিজ্ঞেস করে, তারেক রহমান দেখতে কেমন ব্যক্তি হিসাবে, না, আপনি কি বলবেন? খুব জেন্টেল পোশাক আশাক পরে, একটা কোট পরে, শো পরে, এবং খুব ভদ্রভাবে চলাফেরা করে, বিনয়ী আচরণ করে। এ কথাগুলো কি মিথ্যা? তারেক রহমান ভদ্রলোক? মিথ্যা? মিথ্যা না, সত্য কথা, একচেটিয়া কিন্তু সত্য কথা। এই রিপোর্টটাও আমার কাছে তাই মনে হচ্ছে। বাংলাদেশের কিছু তথাকথিত সাংবাদিক আছে না, মানে রাজনৈতিক কর্মী মিডিয়া বিভাগে কাজ করে, ফ্যাসিবাদের রাজনৈতিক কর্মী মিডিয়া বিভাগে কাজ করে, যেমন জিল্লুর বালের মহিউদ্দিন, মাদার চোদ প্রথম আলোর সম্পাদক, অর্ধ খানকির ফোলা, মাহফুজা নাম অর্ধবেশ্যার পুত, চরিত্রহীনের ছেলে। এরা যখন নিউজ করে তখন ভালো নিউজ করতে পারে না। এদের মনোমগজ, এদের মানসিক ট্রিটমেন্ট দরকার। শফিক রেহমান ওই দিন একটা বক্তব্য দিয়েছিল যে এদের লজ্জা থাকা উচিত। তো এই যে আমি মনে করি বুড়া বয়সে হইলেও প্রথম আলোর সম্পাদক, ওই দিল্লি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, কুত্তার বাচ্চা, সুরের বাচ্চা, এগুলা সবার কিন্তু মানসিক চিকিৎসা হওয়া দরকার। তো আল জাজিরার এই রিপোর্টটি, এরকম নিউজ আমি আর দেখি নাই। আল জাজিরাতে বাংলাদেশকে নিয়ে প্রতিদিনই প্রায় নিউজ করে। জুলকারনাইন সায়েরের এখন বেল নাই, এখন বহু সাংবাদিক, আপনি জানেন তানবীর চৌধুরীর পাশে বসবেও না জুলকারনাইন সায়ের। কথা বুঝছেন? আপনাদেরকে আমি যখন প্রথম মিডিয়া নিয়ে ভিডিও বানাই 2023 সালে, তখন আমি খালেদ মহিউদ্দিনের ব্যাপারে চিঠি লিখেছিলাম জার্মান এম্বাসিতে, কারণ ডয়েসে বেলে জার্মানের চ্যানেল, আমি সেখানে লিখছি যে এই মিথ্যা কথা, বাংলাদেশের কোনো খবর সে সঠিকভাবে তুলে ধরে না। আমি সেখানে চিঠি লিখে তাদেরকে জানাইছি। জুলকারনাইন সায়েরের ব্যাপারেও আমরা চিঠি দিব। আপনাদেরও সুযোগ থাকলে আল জাজিরাতে চিঠি দিবেন, ফেসবুকে কমেন্টস করবেন। সে আল জাজিরার মাধ্যমে এদেশের মানুষকে বিভ্রান্ত করছে। আমরা কি সেই আল জাজিরাকে ছেড়ে, সেই জুলকারনাইন সায়েরকে ছেড়ে দিতে পারি? আল জাজিরার এই ইমেজ নষ্ট করে দিচ্ছে জুলকারনাইন সায়ের স্বামী। ভবিষ্যতে আল জাজিরার কতজন রিপোর্টার বাংলাদেশকে নিয়ে নিউজ করে, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। সবাই বহুত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।